হ্যালো বন্ধুরা, আমার নাম কোহিনুর। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলব সেটি আমার মামা খালেক সাহেবকে নিয়ে। আমার বয়স যখন খুবই কম ছিল তখন আমার বাবা মা দুজনেই এক দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে আমি মামার বাড়িতে বড় হয়েছি। মামা আমাকে তার নিজের মেয়ের মতোই যত্ন করে বড় করেছেন। কিন্তু আমার মামি রুবিনা বেগম আমার প্রতি ততটা স্নেহশীল ছিলেন না। তিনি আমাকে প্রায় বাড়ির কাজকর্মে ব্যস্ত লাগতেন। মামার বাড়িতে আমার জীবনটা ছিল এক অদ্ভুত মিশ্রণ। মামা ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী। তিনি কাপড়ের দোকান চালাতেন, আর তা থেকে যা আয় হতো তা দিয়ে সংসার চলত। মামা মামির 3 সন্তান, 2 মেয়ে ফারিয়া আর সুমাইয়া আর এক ছেলে রাফি। মামি তার সন্তানদের খুব যত্ন করতেন, কিন্তু আমার প্রতি তার আচরণ ছিল কঠোর। আমি বাড়ির সব কাজ করতাম, রান্না, ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, তবুও মামা আমার প্রতি সবসময় যত্নশীল ছিলেন। তিনি আমাকে প্রায় বলতেন, কোহিনুর, তুই যদি কিছু চাস আমাকে বলিস, আমি তোর জন্য সব করব। কিন্তু তার কথার মধ্যে কেমন যেন একটা লুকানো রহস্য ছিল, যা আমি ঠিক ধরতে পারতাম না। আমার বয়স যখন 16 তখন থেকে আমি মামার আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমার সঙ্গে বেশি করে গল্প করতে চাইতেন। কখনো বাজার থেকে ফেরার পথে আমার জন্য একটা ছোট চকলেট কিনে আনতেন, কখনো আবার আমার পড়াশোনার খোঁজ নিতেন। আমি তখন স্কুলে পড়তাম আর পড়াশোনায় বেশ ভালো ছিলাম। মামা বলতেন, তুই আর একটি মন দিয়ে পড় কোহিনুর, তুই অনেক বড় কিছু হবে। কিন্তু তার কথায় কিছু একটা ছিল যা আমার মনে সন্দেহ জাগাত। আমি ভাবতাম, মামা কি আমার কাছ থেকে কিছু লুক করছেন? তার এই যত্নের পেছনে কি কোনো গোপন কারণ আছে? একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে কাপড় শুকোতে দিচ্ছিলাম। মামি বাজারে গিয়েছিলেন আর বাড়িতে শুধু আমি আর মামা ছিলাম। হঠাৎ মামা আমার কাছে এসে বললেন, কোহিনুর, তুই একটু আমার ঘরে আয়, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। আমার মনটা অস্থির হয়ে উঠল। মামার গলার স্বরে কেমন যেন একটা গাম্ভীর্য ছিল। আমি কাপড়ের বালতি রেখে তার পেছন পেছন ঘরে গেলাম। মামা চেয়ারে বসে আমাকে বললেন, বোস কোহিনুর, অনেক দিন ধরে একটা কথা তোকে বলতে চাইছি। আমি উৎসুক চোখে তাকালাম, কিন্তু মনে মনে একটা অজানা চিন্তা কাজ করছিল। মামা কথা শুরু করলেন, তোর বাবা মা যখন মারা যান তখন তুই খুব ছোট ছিলি। আমি আর তোর মামি তোকে নিজের সন্তানের মতোই মানুষ করেছি। কিন্তু তিনি হঠাৎ থেমে গেলেন, তার চোখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম। আমি বললাম, কিন্তু কি মামা, তুমি এভাবে থেমে যাচ্ছ কেন? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, এখন থাক, পরে বলবো। আমি জোর দিয়ে বললাম, না মামার, এখনই বলো, তুমি কি লুকোচ্ছ? কিন্তু তখনই মা আমার ফোন বেজে উঠল। তিনি তাড়াতাড়ি ফোনটা ধরে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, মামা কি বলতে চাইছিলেন? সেই দিন থেকে আমার মনে একটা অস্থিরতা কাজ করতে লাগল। মামার কথার মাঝে কি ছিল? কেন তিনি বারবার কথা এড়িয়ে যাচ্ছেন? আমি লক্ষ্য করলাম, মামা যখন আমার সঙ্গে কথা বলেন তখন তার চোখে একটা গভীর চিন্তার ছাপ থাকে। আমার মনে হতে লাগল, হয়তো মামার এই যত্নের পেছনে কোনো লুকানো রহস্য আছে। আমি ঠিক করলাম, আমাকে এই রহস্যের জট খুলতে হবে। মামা কি চাইছেন? তার এই আচরণের পেছনে আসল কারণ কি? এক সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। আমি বাড়িতে ছিলেন না, আর মামার বাচ্চারা তাদের ঘরে পড়াশোনা করছিল। মামা হঠাৎ রান্নাঘরে এসে বললেন, কোহিনুর, তুই এত পরিশ্রম করিস কেন? একটু বিশ্রাম কর। আমি হাসার চেষ্টা করে বললাম, আমি ঠিক আছি মামা। কিন্তু মামা আমার দিকে তাকিয়ে বললেন, তোর মায়ের কথা মনে পড়ে কোহিনুর, তুই তার মতোই পরিশ্রমী। তার কথায় আমার মনটা কেমন যেন হালকা হয়ে গেল। কিন্তু সেই সঙ্গে সন্দেহ আরও গাঢ় হলো, মামা কেন বারবার আমার মায়ের কথা তুলছেন? সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, মামা এই কথাবার্তার মানে কি? তার অসম্পূর্ণ কথাগুলো, এসবের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? আমি ঠিক করলাম, আমি মামার সঙ্গে খোলাখুলি কথা বলবো। আমাকে জানতে হবে তার মনে কি চলছে। কিন্তু আমার মনের কোণে একটা চিন্তাও কাজ করছিল। যদি আমার সন্দেহ সত্যি হয়, এই চিন্তার রহস্যের জালে আমি ক্রমশ জড়িয়ে পড়ছিলাম। মামার সেই অসম্পূর্ণ কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাতে ঘুমোতে গিয়েও আমি শান্তি পাচ্ছিলাম না। মামার কথার মাঝে লুকানো দ্বিধা, এসব আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম, আমাকে মামার সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। কিন্তু তার আগে আমার মনে হলো আমার আর একটু সতর্ক হওয়া দরকার। মামার বাড়িতে আমি যতই নিজের মতো থাকি, তবুও আমি এখানে একজন বাইরের মানুষ। আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে কি হবে? এই চিন্তা আমাকে কিছুটা দ্বিধায় ফেলে দিয়েছিল। পরের দিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামি তখন ফারিয়া আর সুমাইয়াকে নিয়ে কোথাও বেড়াতে গিয়েছিলেন। রাফি তো আর বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল বাড়িতে। শুধু আমি আর মামা ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ মামা এসে বললেন, কোহিনুর, তুই এত পরিশ্রম করিস কেন?
একটু বসে গল্প কর। আমি হাসার চেষ্টা করে বললাম, মামা কাজ না করলে মামি রাগ করবেন। কিন্তু মামা জোর দিয়ে বললেন, থাক, মামির কথা পরে ভাবা যাবে, তুই একটু আমার সঙ্গে বস। আমার মনের ভেতর আবার সেই সন্দেহের ঢেউ উঠল। মামা কেন এত জোর দিচ্ছেন? আমি চায়ের কাপ হাতে নিয়ে মামার সঙ্গে বসলাম। তিনি চুপচাপ চা খাচ্ছিলেন আর আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছিলেন। আমি সাহস করে বললাম, মামা তুমি গতকাল আমাকে কিছু বলতে চাইছিলে, কিন্তু পুরোটা বললে না, কি কথা ছিল সেটা? মামা একটু চমকে উঠলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কোহিনূর তুই অনেক বড় হয়ে গেছিস। আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কিন্তু ভয় হয় তুই যদি ভুল বুঝিস। আমার বুকের ভেতর ধকধক শুরু হলো। আমি বললাম, মামা তুমি পরিষ্কার করে বল, আমি কাউকে কিছু বলবো না। মামা একটু চুপ করে থেকে বললেন, তোর মা আমার খুব আদরের বোন ছিল। সে যখন বেঁচে ছিল তখন আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। কিন্তু তিনি আবার থেমে গেলেন। আমি অধৈর্য হয়ে বললাম, কিন্তু কি মামা, তুমি এভাবে অর্ধেক কথা বলে থেমে যাচ্ছ কেন? মামা হাসার চেষ্টা করে বললেন, আর একটু সময় দে কোহিনূর, সবকিছু ঠিক সময় বলবো। আমার মনে হলো মামা কিছু একটা লুকাচ্ছেন। তার কথার মধ্যে যেন একটা গভীর রহস্য ঘুরপাক খাচ্ছে। সেদিন বিকেলে আমি বাড়ির পেছনে উঠোনে একা বসে ভাবছিলাম। মামার এই আচরণ আমাকে ক্রমশ বিভ্রান্ত করছিল। তিনি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছেন? তার কথার মধ্যে কি আছে যা তিনি আমাকে বলতে পারছেন না? আমি মনে মনে ঠিক করলাম আমাকে আর একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। মামার আচরণের পেছনে কোনো কারণ আছে, আর আমি সেটা জানবই। আমার মনের কোনো একটা চিন্তাও কাজ করছিল। যদি আমার ধারণা সত্যি হয়, আমি কি তখন নিজেকে সামলাতে পারবো? পরদিন সকালে আমি লক্ষ্য করলাম মামা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাচ্ছেন কাউকে বললেন না। আমি মামির কাছে জিজ্ঞাসা করলাম, মামি, মামা এত তাড়াতাড়ি কোথায় গেলেন? মা আমি একটু বিরক্ত হয়ে বললেন, তোর মামার কাজের কথা আমি কি জানবো? তুই তোর কাজে মন দে। মামির কথায় আমার সন্দেহ আরও বাড়ল। মামাকে এমন কিছু করছেন যা মামিও জানেন না। আমি ঠিক করলাম আমি মামার পেছনে একটু নজর রাখব। সেদিন বিকেলে মামা ফিরলেন, তার হাতে একটা ছোট ব্যাগ ছিল যেটা তিনি তাড়াতাড়ি তার ঘরে রেখে দিলেন। আমি রান্নাঘর থেকে লক্ষ্য করছিলাম। মামা যেন একটু উদ্বিগ্ন। তিনি আমাকে দেখে হাসলেন, কিন্তু সেই হাসিতে কেমন যেন একটা অস্বস্তি ছিল। আমি সাহস করে বললাম, মামা তুমি কোথায় গিয়েছিলে? তোমার মুখটা এমন মলিন কেন? মামা একটু থতমত খেয়ে বললেন, কিছু না, কোহিনূর ব্যবসার কাজে একটু বেরিয়েছিলাম। কিন্তু তার কথায় আমি পুরোপুরি সন্তুষ্ট হলাম না। সেই রাতে আমি ঘুমোতে যাওয়ার আগে মামার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। তার গলার স্বর খুব নিচু ছিল, কিন্তু আমি শুনতে পেলাম, হ্যাঁ আমি চেষ্টা করছি। কিন্তু ও যদি ভুল বোঝে? আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। মামা কার সঙ্গে কথা বলছেন? আমার সম্পর্কে কি বলছেন? আমি ঠিক করলাম আমাকে এই রহস্যের আরও গভীরে যেতে হবে। মামার এই লুকোচুরির পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে। মামার ফোনের কথা শোনার পর আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি কার সঙ্গে কথা বলছিলেন? আমার সম্পর্কে কেন এমন গোপনীয়তা রক্ষা করছেন? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। মামার আচরণের পেছনে কি আছে তা জানা আমার জন্য এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমি আর শুধু সন্দেহ করে বসে থাকতে পারি না। আমার মনে হলো মামার সেই ব্যাগে হয়তো কোনো সূত্র লুকিয়ে আছে। কিন্তু তার ঘরে ঢুকে ব্যাগ দেখা কি ঠিক হবে? আমার মন দ্বিধায় পড়ে গেল। পরদিন সকালে মামা তার দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আমি রান্নাঘরে কাজ করছিলাম, আর লক্ষ্য করলাম মামা তার ঘর থেকে সেই ছোট ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলেন। আমার কৌতূহল আরও বাড়ল, ওই ব্যাগে কি আছে? মামা কেন এটা নিয়ে এত গোপনীয়তা করছেন? আমি মামির কাছে গিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলাম, মামি, মামাকে কোনো নতুন ব্যবসার কথা ভাবছেন? তিনি কাল থেকে একটা ব্যাগ নিয়ে বেশি যত্ন করছেন। মামি একটু বিরক্ত হয়ে বললেন, তোর মামার ব্যাপার আমি কি জানি? তুই বেশি প্রশ্ন করিস না। মামির কথায় আমার সন্দেহ আরও গাঢ় হল। দুপুরে মামা ফিরলেন, কিন্তু ব্যাগটা তার হাতে ছিল না। আমি ভাবলাম হয়তো তিনি দোকানে রেখে এসেছেন। আমি সুযোগ পেয়ে মামার ঘরের দিকে গেলাম। দরজা খোলা ছিল, আর আমি ভেতরে হুমকি দিলাম। মামার টেবিলের উপর একটা পুরনো খাম দেখলাম। আমার মন বলল এটা দেখা উচিত নয়, কিন্তু কৌতূহল আমাকে টানল। আমি খামটা হাতে নিলাম। খামের উপর লেখা ছিল কোহিনূরের জন্য। আমার হাত কেঁপে উঠল। এটা কি? আমি খামটা খুলতে যাব, ঠিক তখনই ভারিয়ার গলা শুনলাম, কোহিনূর আপু, তুমি এখানে কি করছো?
আমি তাড়াতাড়ি খামটা রেখে দিলাম। ফারিয়ার দিকে তাকিয়ে আমি হাসার চেষ্টা করে বললাম, কিছু না ভারিয়া, মামার জন্য একটা জিনিস খুঁজছিলাম। ফারিয়া একটু অবাক হয়ে তাকাল কিন্তু কিছু বলল না। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। আমার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। মামা আমার জন্য কি রেখেছেন, কেন তিনি এটা নিয়ে কিছু বলছেন না? আমার মনে হলো আমি হয়তো মামাকে ভুল বুঝছি, কিন্তু তারপরও আমার সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম আমি মামার সঙ্গে সরাসরি কথা বলবো। সন্ধ্যায় মামা বাড়ি ফিরলেন। আমি রান্নাঘরে তাকে একা পেয়ে বললাম, মামা, আমি তোমার ঘরে একটা খাম দেখলাম, তাতে আমার নাম লেখা ছিল। ওটা কি? মামা একটু চমকে উঠলেন, তারপর শান্ত গলায় বললেন, কোহিনূর, তুই অনেক কৌতূহলী হয়ে গেছিস। ওটা তোর জন্যই, কিন্তু এখনো সময় হয়নি। আমি তোকে সব বলবো, আর একটু অপেক্ষা কর। আমি বললাম, মামা, তুমি কেন এত লুকোচুরি করছো? আমি কি তোমার উপর ভরসা করতে পারি না? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই আমাকে ভরসা করিস কোহিনূর, কিন্তু কিছু কথা ঠিক সময় বলতে হয়। মামার কথা শুনে আমার মন আরও বিভ্রান্ত হয়ে গেল। তিনি আমার কাছে কি লুকাচ্ছেন? আমি ঠিক করলাম আমাকে আরও গভীরভাবে খোঁজখবর নিতে হবে। মামার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তিনি বারবার বলছেন আমাকে ভরসা করতে, কিন্তু তার গোপনীয়তা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। কোহিনূরের জন্য লেখা সেই খামটা আমার মাথায় ঘুরছে। আমি ভাবলাম আমাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে। মামার এই আচরণের পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে। আমি ঠিক করলাম আমি মামার উপর নজর রাখব, কিন্তু এমনভাবে যাতে কেউ সন্দেহ না করে। পরদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামি ফারিয়া আর সুমাইয়াকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন রাফি। স্কুলে ছিল, মামা বাড়িতে একা ছিলেন। আর আমি লক্ষ্য করলাম তিনি তার ঘরে কিছু একটা খুঁজছেন। আমি রান্নাঘর থেকে চুপচাপ দেখছিলাম। মামা টেবিল এর ড্রয়ার খুলে কিছু কাগজ বের করলেন। তারপর সেগুলো দ্রুত ব্যাগে ভরে বেরিয়ে গেলেন। আমার মনে হলো এই কাগজগুলোর মধ্যে হয়তো কোনো গুরুত্বপূর্ণ সূত্র আছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে মামার পেছনে যেতে হবে। আমি তাড়াতাড়ি একটা ওড়না জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মামা তখন রাস্তার মোড়ে একটা রিকশায় উঠছিলেন। আমি দূর থেকে তাকে অনুসরণ করলাম। মামা শহরের একটা ব্যাংকের সামনে নেমে ভেতরে ঢুকলেন। আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। অনেকক্ষণ পর মামা বেরিয়ে এলেন, তার মুখে একটা উদ্বেগের ছাপ। আমি বুঝতে পারলাম না তিনি ব্যাংকে কি করতে গিয়েছিলেন। আমি আরও কাছে যাওয়ার সাহস পেলাম না, কারণ মামা যদি আমাকে দেখে ফেলেন তাহলে কি বলবো। আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমি রান্নাঘরে কাজ শুরু করলাম, কিন্তু আমার মন অন্যদিকে। মামাকে কোনো টাকা পয়সার ব্যাপারে লুকোচুরি করছেন নাকি এটা আমার সঙ্গে কিছু সম্পর্কিত? আমার মনে হলো আমার সন্দেহ বাড়ছে, কিন্তু আমি এখনো পুরো ছবিটা দেখতে পারছি না। আমি ভাবলাম আমাকে মামার সঙ্গে আর একবার কথা বলতে হবে, কিন্তু এবার আমি একটু অন্যভাবে কথা বলব, যাতে তিনি বুঝতে না পারেন আমি তার পেছনে নজর রাখছি। সন্ধ্যায় মামা বাড়ি ফিরলেন। আমি তাকে চা দিতে গিয়ে বললাম, মামা, তুমি আজ অনেক ব্যস্ত ছিলে, তাই না? দোকানে কি কোনো নতুন কাজ এসেছে? মামা একটু হাসলেন, কিন্তু তার হাসিতে কেমন যেন একটা অস্বস্তি ছিল। তিনি বললেন, হ্যাঁ কোহিনূর, ব্যবসার কিছু কাজ ছিল। তুই এত ভাবিস কেন? তোর পড়াশোনায় মন দে। আমি বললাম, মামা, আমি শুধু ভাবছিলাম তুমি যদি কোনো সমস্যায় পড়ে থাকো আমাকে বলতে পারো। আমি তো তোমার মেয়ের মতো। মামা আমার দিকে তাকিয়ে বললেন, তুই আমার মেয়ের মতোই কোহিনূর, তাই তো তোর জন্য এত ভাবি। মামার কথায় আমার মনটা কেমন যেন হালকা হলো, কিন্তু সেই সঙ্গে সন্দেহ আরও গাঢ় হলো। তিনি কেন আমার জন্য এত ভাবছেন? আমি ঠিক করলাম আমাকে আরও সূত্র খুঁজতে হবে। সেদিন রাতে আমি লক্ষ্য করলাম মামা তার ঘরে একা বসে কিছু কাগজ দেখছেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি, কিন্তু ও যদি এখনই জানতে পারে তাহলে সমস্যা হতে পারে। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে লাগল। মামা কি আমার কথা বলছেন? রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম এইসব কথার মানে কি। মামা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? আমার মনে হলো আমি হয়তো মামাকে ভুল বুঝছি, কিন্তু তারপরও আমার মন শান্ত হচ্ছিল না। আমি ঠিক করলাম আমাকে আরও গভীরে যেতে হবে। মামার সেই ব্যাগ আর খামের রহস্য আমাকে জানতেই হবে। কিন্তু আমি কি সত্যি প্রস্তুত এই রহস্যের মুখোমুখি হতে? আমার মনের কোণে একটা চিন্তা কাজ করছিল। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে আমি কি করব? মামার ফোনের কথা আর সেই খামের রহস্য আমাকে রাতে ঘুমোতে দিচ্ছিল না। আমার মনের ভিতরে একটা যুদ্ধ চলছিল। একদিকে মামার প্রতি ভরসা, অন্যদিকে তার গোপনীয় আচরণের কারণে সন্দেহ। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্কভাবে এগোতে হবে।
মামার সেই ব্যাগ আর খামের মধ্যে কি আছে তা না জানা পর্যন্ত আমার মন শান্ত হবে না। কিন্তু আমি এও জানতাম মামার ঘরে গোপনে ঢোকা ঠিক হবে না। তবু আমার কৌতূহল আমাকে ঠেলছিল। পরদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামি বাজারে গিয়েছিলেন আর ফারিয়া ও সুমাইজা তাদের বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল। রাফি স্কুলে ছিল, মামা বাড়িতে ছিলেন, কিন্তু তিনি তার ঘরে কিছু একটা লিখছিলেন। আমি রান্নাঘর থেকে লক্ষ্য করলাম তিনি একটা পুরনো নোটবুক খুলে কি যেন লিখছেন। আমার মনে হলো এই নোটবুক এর মধ্যেও হয়তো কোনো সূত্র আছে। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। দুপুরের দিকে মামা ফোন পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমি জানতাম এটা আমার সুযোগ। আমি মামার ঘরে গেলাম। দরজা হালকা ভেজানো ছিল। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। মামার টেবিলে সেই নোটবুকটা খোলা ছিল। আমি দ্রুত পড়তে শুরু করলাম। নোটবুক এ লেখা ছিল কোহিনূরের জন্য ব্যাংকের কাগজপত্র প্রস্তুত করতে হবে, ওর মায়ের আমানত নিয়ে কথা বলতে হবে। কিন্তু মামি যেন না জানে আমার মাথা ঘুরে গেল। ওর মায়ের আমানত, এটা কি? আমি আরও পড়তে যাব, তখনই বাইরে মামির গলা শুনলাম। আমি তাড়াতাড়ি নোটবুকটা বন্ধ করে বেরিয়ে এলাম। মামি বাজার থেকে ফিরেছিলেন। তিনি আমাকে দেখে বললেন, কোহিনূর, তুই মামার ঘরে কি করছিলি? আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, মামি, আমি শুধু একটা কাপড় খুঁজছিলাম। মামি একটু সন্দেহের চোখে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আমার মনের ভেতর অস্থিরতা বাড়ছিল। মামা কি আমার মায়ের কোনো গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছ থেকে লুকাচ্ছেন, আর মামিকে কেন জানতে দেওয়া যাবে না? আমার মনে হলো এই রহস্য আরও জটিল হয়ে উঠছে। সন্ধ্যায় মামা ফিরলেন। আমি তাকে একা পেয়ে বললাম, মামা, তুমি আমার মায়ের কথা বারবার বলছো, আমার মায়ের কি হয়েছিল? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? মামা একটু চুপ করে থেকে বললেন, কোহিনূর, তুই কেন এত চিন্তা করিস? আমি তোকে সব বলব, কিন্তু এখন নয়। তোর জন্য আমি যা করছি তা তোর ভালোর জন্যই। আমি বললাম, মামা, আমি তোমাকে ভরসা করতে চাই, কিন্তু তুমি যদি সব না বলো আমি কিভাবে বুঝব? মামা শুধু হাসলেন আর বললেন, আর একটু সময় দেখো হিনুর। সেই রাতে আমি ফারিয়ার সঙ্গে গল্প করছিলাম। ফারিয়া হঠাৎ বলল, কোহিনূর আপু, তুমি কি বাবার উপর রাগ করছো? তিনি তোমাকে অনেক ভালোবাসেন। আমি একটু অবাক হয়ে বললাম, ফারিয়া, তুই এমন কেন বলছিস? ফারিয়া বলল, বাবা তোমার কথা অনেক বলেন, তুমি অনেক পরিশ্রমী আর তোমার মায়ের মতো। ফারিয়ার কথায় আমার মনটা কেমন যেন হালকা হলো, কিন্তু সেই সঙ্গে আমার সন্দেহ আরও জটিল হয়ে গেল। মামাকে সত্যি আমার ভালো চান, নাকি এর পেছনে অন্য কিছু আছে? পরদিন সকালে আমি দেখলাম মামা আবার তার বাইক নিয়ে বেরিয়ে গেলেন। আমি ঠিক করলাম আমি আরেকবার তার পেছনে যাব। এবার আমি আরও সতর্ক থাকব। আমি বাড়ি থেকে বেরিয়ে মামাকে অনুসরণ করলাম। তিনি এবার একটা ছোট অফিসে গেলেন। আমি দূর থেকে দেখলাম তিনি একজন লোকের সঙ্গে কথা বলছেন। আমি কাছে যেতে পারলাম না, কিন্তু মনে হলো তারা কোনো কাগজপত্র নিয়ে কথা বলছেন। আমার মনে হলো এই কাগজপত্র আমার সঙ্গে সম্পর্কিত। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু আমার মনের ভেতর শুধু একটা প্রশ্ন, মামা কি লোকাচ্ছেন রাতে? আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমি কি আমাকে ভুল বুঝছি? তার এই গোপনীয়তার পেছনে কি সত্যি আমার ভালোর জন্য কিছু আছে? আমি ঠিক করলাম আমাকে আর একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমার মনের কোণে একটা চিন্তা কাজ করছিল, যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে আমি কিভাবে মামার মুখোমুখি হব? আমার হৃৎপিণ্ড বলছিল এই রহস্যের জট আরও জটিল হয়ে উঠছে। মামার গোপনীয়তা আমার মনকে ক্রমশ অস্থির করে তুলছিল। সেই নোটবুকে লেখা আমার মায়ের আমানত কথাটা আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম না এটা কি হতে পারে। মামা কেন এত গোপনে কাজ করছেন, আর মামিকে কেন জানতে দেওয়া যাবে না? আমি ঠিক করলাম আমাকে আরও সূত্র খুঁজতে হবে। মামা সেই অফিসে যাওয়া, কাগজপত্র নিয়ে কথা বলা, এসবের পেছনে নিশ্চয়ই কিছু আছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি মামার সঙ্গে খোলাখুলি কথা বলবো, কিন্তু তার আগে আমার আর একটু তথ্য জানা দরকার। পরদিন সকালে আমি বাড়ির কাজ করছিলাম। মামা তার দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি আবার সেই ছোট ব্যাগটা হাতে নিয়েছেন। আমার মনে হলো এই ব্যাগের মধ্যে হয়তো আমার সন্দেহের উত্তর লুকিয়ে আছে। আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা, তুমি আজ আবার ব্যস্ত থাকবে? কোনো নতুন কাজ হচ্ছে? মামা একটু হেসে বললেন, কোহিনূর, তুই এত প্রশ্ন করিস কেন? আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। তুই তোর পড়াশোনায় মন দে। তার কথায় আমার সন্দেহ আরও বাড়ল। মামা বেরিয়ে যাওয়ার পর আমি মামির সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, মামি, মামা কি কোনো বড় কাজের পরিকল্পনা করছেন? তিনি কিছুদিন ধরে খুব ব্যস্ত। মামি একটু রেগে গিয়ে বললেন, তোর মামার ব্যাপারে তুই এত কৌতূহল কেন দেখাস? তুই বাড়ির কাজ ঠিকমতো কর।
মামির কথায় আমি চুপ করে গেলাম। কিন্তু আমার মনে হলো মামি হয়তো কিছু জানেন না। আমি ঠিক করলাম আমাকে মামার পেছনে আরেকবার যেতে হবে। দুপুরে আমি আবার মামাকে অনুসরণ করলাম। এবার তিনি একটা পুরনো বাড়ির সামনে গেলেন। আমি দূর থেকে দেখলাম তিনি একজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলছেন। তাদের হাতে কিছু কাগজ ছিল, আর মামা খুব মনোযোগ দিয়ে কথা বলছিলেন। আমি কাছে যেতে পারলাম না, কিন্তু আমার মনে হলো এই কথোপকথন আমার সঙ্গে সম্পর্কিত। আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। আমি ভাবলাম আমাকে মামার সঙ্গে সরাসরি কথা বলতে হবে। সন্ধ্যায় মামা বাড়ি ফিরলেন। আমি তাকে একা পেয়ে বললাম, মামা, আমি আর লুকোচুরি সহ্য করতে পারছি না। তুমি আমার মায়ের কি আমানতের কথা বলছিলে? আমি তোমার নোটবুক দেখেছি, তুমি আমার কাছ থেকে কি লুকোচ্ছ? মামা একটু চমকে উঠলেন, তারপর শান্ত গলায় বললেন, কোহিনূর, তুই এতদূর গিয়েছিস, আমি তোকে বলেছি সবকিছু ঠিক সময়ে বলবো, তুই কেন আমাকে ভরসা করছিস না? আমি বললাম, মামা, আমি তোমাকে ভরসা করতে চাই, কিন্তু তুমি যদি সব না বলো আমি কিভাবে শান্ত থাকব? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে কোহিনূর, আমি তোকে একটা কথা বলি। তোর মা মারা যাওয়ার আগে আমাকে একটা দায়িত্ব দিয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি, কিন্তু এখনই সব বলা যাবে না। তুই আর একটু অপেক্ষা কর। আমার মনটা কেমন যেন হালকা হলো, কিন্তু সেই সঙ্গে আমার সন্দেহ আরও গভীর হলো। মামা কি সত্যি আমার ভালো চান, নাকি এর পেছনে অন্য কিছু আছে? সেই রাতে আমি ভারিয়ার সঙ্গে কথা বলছিলাম। ভারিয়া বলল, কোহিনূর আপু বাবা কিছুদিন ধরে খুব চিন্তিত। আমি শুনেছি তিনি তোমার জন্য কিছু করতে চান। আমি অবাক হয়ে বললাম, ফারিয়া, তুই কি শুনেছিস? ভারিয়া বলল, আমি ঠিক জানি না, কিন্তু বাবা বলছিলেন তোমার জন্য একটা বড় সুরপ্রিসে আছে। ফারিয়ার কথায় আমার মনটা আরও জটিল হয়ে গেল। মামারই সারপ্রাইজ কি হতে পারে? আমি কি তাকে ভুল বুঝছি? রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, আমি কি মামাকে বেশি সন্দেহ করছি? তার এই গোপনীয়তার পেছনে কি সত্যিই আমার ভালোর জন্য কিছু আছে? আমি ঠিক করলাম আমি আর একটু অপেক্ষা করব। কিন্তু আমার মনের কোণে একটা চিন্তা কাজ করছিল। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে আমি কি করব? আমার হৃৎপিণ্ড বলছিল এই রহস্যের জট আরও গভীর হয়ে উঠছে। আমি কি এর উত্তর পেতে প্রস্তুত? ফারিয়ার কথাগুলো আমার মনে নতুন একটা আশা জাগাল, কিন্তু সেই সঙ্গে আমার সন্দেহ আরও জটিল হয়ে গেল। মামার সেই সারপ্রাইজ কি হতে পারে? আমার মায়ের আমানতের কথা, ব্যাংকের কাগজপত্র আর মামার গোপন আচরণ, এসবের মধ্যে কি যোগসূত্র আছে? আমি ঠিক করলাম আমাকে আর একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু এবার আমি মামার সঙ্গে আরও খোলাখুলি কথা বলবো। আমার মনের চিন্তা আর কৌতূহল আমাকে আর চুপ করে থাকতে দিচ্ছিল না। পরদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। মামা তার দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আমি লক্ষ্য করলাম তিনি আজ ব্যাগটা নেননি। এটা আমার জন্য একটা সুযোগ হতে পারে। আমি ভাবলাম মামার ঘরে যদি কোনো সূত্র থাকে তাহলে আজই আমার খুঁজে বের করতে হবে। মামি বাড়িতে ছিলেন, তাই আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমি মামিকে বললাম, মামি, আমি মামার ঘরে একটা কাপড় রেখে এসেছি, নিয়ে আসি। মামি কিছু না বলে শুধু মাথা নাড়লেন। আমি মামার ঘরে ঢুকলাম। টেবিল এর উপর সেই পুরনো খামটা ছিল যেটার উপর কোহিনূরের জন্য লেখা। আমি দ্রুত খামটা খুললাম। ভেতরে একটা চিঠি আর কিছু কাগজ ছিল। চিঠিতে লেখা ছিল, খালেক, আমার মেয়ে কোহিনূরের জন্য এই আমানত রাখছি। ওর 18 বছর পূর্ণ হলে ওকে এটা দিও। আমার চোখ ভিজে গেল। এটা আমার মায়ের লেখা, কিন্তু আমানতটা কি? আমি কাগজগুলো দেখলাম, সেগুলো ছিল একটা ব্যাংকের পিসের কাগজ। আমার মাথা ঘুরে গেল। এটা কি সত্যি? আমি চিঠি আর কাগজগুলো যথাস্থানে রেখে দিলাম। আমার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছিল। মামা কি এই আমানতের কথা লুকাচ্ছিলেন? কিন্তু কেন? আমি বাড়ি থেকে বেরিয়ে মামার দোকানের দিকে গেলাম। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমাকে এখনই মামার সঙ্গে কথা বলতে হবে। দোকানে পৌঁছে দেখলাম মামা একা বসে কিছু হিসাব করছেন। আমি বললাম, মামা, আমি তোমার ঘরে মায়ের চিঠি দেখেছি। তুমি আমার কাছ থেকে কেন এটা লুকিয়েছ? মামা চমকে উঠলেন। তারপর শান্ত গলায় বললেন, কোহিনূর, তুই এতদূর গিয়েছিস। আমি তোকে বলেছিলাম ঠিক সময় সব বলবো। আমি বললাম, মামা, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি আমার মায়ের আমানতের কথা বলছো, এটা কি? আমাকে সত্যি বলো। মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে কোহিনূর, তুই এতদূর জেনে গেছিস, তাহলে আর লুকানোর কিছু নেই, কিন্তু এখনই সব বলা যাবে না। আমি চাই তুই নিজে সব জানিস। কিন্তু ঠিক সময় মামার কথায় আমার মনটা আরও অস্থির হয়ে গেল। আমি বললাম, মামা, তুমি কেন আমাকে পুরোটা বলছো না? আমি কি তোমার উপর ভরসা করতে পারি না? মামা আমার দিকে তাকিয়ে বললেন, কোহিনূর, তুই আমার মেয়ের মতো। আমি তোর কোনো ক্ষতি চাই না।
তুই আরেকটু অপেক্ষা কর। তোর 18 বছর পূর্ণ হলেই সাপ জানতে পারবে। আমি বুঝলাম মামা এখনো পুরোটা বলবেন না। আমি দোকান থেকে ফিরে এলাম, কিন্তু আমার মন শান্ত হলো না। সেই রাতে আমি ভারিয়ার সঙ্গে কথা বলছিলাম। ফারিয়া বলল, কোহিনূর আপু বাবা আজ আমাকে বলছিলেন তোমার জন্য তিনি অনেক করতে চান। তিনি বলছিলেন তোমার জীবনটা যেন ভালোভাবে গড়ে ওঠে। ফারিয়ার কথায় আমার মনটা কিছুটা হালকা হলো, কিন্তু আমার সন্দেহ এখনো যায়নি। আমি ভাবলাম মামা কি সত্যি আমার ভালো চান, নাকি এই আমানতের পেছনে অন্য কিছু আছে। রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম আমার 18 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। মামা বারবার বলছেন ঠিক সময় সব বলবেন। আমি কি তাকে ভুল বুঝছি? আমার মন বলছিল এই রহস্যের জট আরও গভীর। আমি কি সত্যি এর উত্তর পেতে প্রস্তুত? আমার হৃৎপিণ্ড বলছিল সত্যটা খুব কাছে, কিন্তু আমি এখনো পুরো ছবিটা দেখতে পারছি না। আমার 18 বছর পূর্ণ হওয়ার দিন এসে গেল। মামার গোপনীয়তা, সেই খাম নোটবুক আর আমানতের কথা আমার মনকে অস্থির করে রেখেছিল। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি ঠিক করলাম আজ মামাকে সব খোলাখুলি জিজ্ঞেস করব। আমার মায়ের আমানতের রহস্য আমাকে জানতেই হবে। আমার মনের চিন্তা আর কৌতূহল আমাকে আর চুপ করে থাকতে দিচ্ছিল না। আমি ভাবছিলাম আজই সেই দিন যখন মামার সব লুকানো কথা আমার সামনে প্রকাশিত হবে। সকালে আমি বাড়ির কাজ শেষ করে মামার দোকানে গেলাম। মামা একা বসেছিলেন, তার হাতে সেই ছোট ব্যাগটা। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, মামা আজ আমার 18 বছর পূর্ণ হয়েছে। তুমি বলেছিলে ঠিক সময় আমাকে সব বলবে। এখন সেই সময়, আমাকে বলো তুমি কি লুকাচ্ছিলে? মামা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন, কিন্তু এবার তার হাসিতে কোনো অস্বস্তি ছিল না। তিনি বললেন, চল কোহিনূর, আজ তোকে সব দেখাবো। মামা আমাকে নিয়ে ব্যাংকে গেলেন। আমি একটু অবাক হলাম। ব্যাংকে গিয়ে মামা একজন অফিসারের সঙ্গে কথা বললেন। তিনি আমাকে বসতে বললেন আর একটা ফাইল বের করলেন। ফাইলে ছিল একটা পিসের কাগজ, যেটা আমার মায়ের নামে খোলা হয়েছিল। মামা বললেন, কোহিনূর, তোর মা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন তোর জন্যই পিস খুলে রাখতে। তিনি চেয়েছিলেন তুই যেন বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারিস। এই টাকা তোর জন্যই জমানো হয়েছে। আজ তুই 18 বছর পূর্ণ করেছিস। এখন তুই নিজে এটা তুলতে পারবি। আমার চোখ ভিজে গেল। আমি বললাম, মামা তুমি এতদিন এটা কেন লুকিয়েছিলে? মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কোহিনূর, আমি চাইনি তোর মামি এটা জানুক। তিনি হয়তো এই টাকা অন্য কাজে ব্যবহার করতে চাইতেন। আমি তোর মায়ের ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম, তাই আমি এত গোপনীয়তা করেছি। তুই আমাকে ভুল বুঝেছিস, তাই না? আমি লজ্জায় মাথা নিচু করলাম। আমি বললাম, মামা আমি তোমাকে ক্ষমা চাই। আমি ভেবেছিলাম তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। মামা হেসে বললেন, কোহিনূর, তুই আমার মেয়ের মতো। আমি তোর কোনো ক্ষতি চাই না। আমি শুধু চেয়েছিলাম তোর মায়ের স্বপ্ন পূরণ হোক। এই টাকা দিয়ে তুই পড়াশোনা চালিয়ে যা, নিজের জীবন গড়ে তুল। আমি কাঁদতে কাঁদতে বললাম, মামা তুমি আমার জন্য এত কিছু করেছ। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। মামা আমার মাথায় হাত রেখে বললেন, তোর কোনো দোষ নেই। তুই শুধু তোর মায়ের মতো হয়ে উঠিস। বাড়ি ফিরে আমি ফারিয়ার সঙ্গে কথা বললাম। আমি তাকে সব বললাম। ফারিয়া বলল, কোহিনূর আপু, আমি জানতাম বাবা তোমার জন্য ভালো কিছু করছেন। তিনি সবসময় তোমার কথা ভাবেন। আমি হাসলাম, আমার মনটা হালকা হয়ে গেল। আমি বুঝলাম আমার সন্দেহ আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। মামার প্রতি আমার ভালোবাসা আর ভরসা আরও গভীর হলো। সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম আমি কত ভুল করেছিলাম। মামা আমার জন্য এত কিছু করেছেন, আর আমি তাকে শুধু শুধু সন্দেহ করেছি। আমার মায়ের স্বপ্ন, মামার দায়িত্ববোধ, এসব আমাকে শিখিয়েছে মানুষকে ভরসা করতে হয়। আমি ঠিক করলাম এই টাকা দিয়ে আমি পড়াশোনা চালিয়ে যাব, আর মামার মতো আমিও অন্যদের জন্য ভালো কিছু করব। সবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলব, সন্দেহ এবং ভুল বোঝাবুঝি আমাদের মনের শান্তি কেড়ে নিতে পারে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আমার জীবনের গল্প আমাকে দেখিয়েছে কাউকে বিচার করার আগে তার উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি জানা উচিত। ধৈর্য, ভরসা এবং খোলামনের সঙ্গে কথা বলা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে এবং ভুল বোঝাবুঝি দূর করে, এবং সেই সাথে আমাদের পারিবারিক বন্ধন দৃঢ় করে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে কোনো বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হবার আগেই পরিবারের সবার সাথে খোলামেলাভাবে আলোচনা করা। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।